ডাকসুর নেতা, ডাকসুর সমাজ সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক এবি জুবায়ের সম্প্রতি একটা কুকাণ্ড করতে গিয়ে ধরা খেয়েছেন। আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে ঘটনাটা কি ঘটেছিল। পরিবাগে তিনি গিয়ে একটা বিশেষ পরিস্থিতির শিকার হয়েছিলেন। তো সেটা নিয়ে আজকে কথা বলার প্রয়োজন মনে করছিলাম না। কথা বলার প্রয়োজন কারণ হচ্ছে স্পেসিফিকলি এইসব ইস্যুতে আসলে আমি মনে করি যে মানুষের ব্যক্তিগত যৌন অভ্যাস এবং তাদের ব্যক্তিগত যে পরিসর আছে সেটা নিয়ে আসলে খুব একটা কথা বলার কিছু নেই। আপনারা খেয়াল করে দেখবেন যে আমি ইভেন কি জামাতের গাজী নজরুলের কাণ্ডর পরেও কিন্তু এটা নিয়ে আলাদা কোনো ভিডিও তৈরি করিনি। এই স্পেসটুকু আমি মোটামুটি রক্ষা করতে চাই। মানুষের নিজস্ব যৌন অভ্যাস তার জায়গায় তার মতো করে হয়তো তিনি চর্চা করতে পারেন, কিন্তু এই এবি জুবায়ের ঘটনা নিয়ে পুরা নেট দুনিয়া খুব উত্তাল হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। কারণ হচ্ছে এই ক্যাডার, যিনি ধরেন প্রেসার গ্রুপের নেতা, যিনি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে একেবারে তার সহকর্মী জুলাই যোদ্ধা এবং গত নির্বাচনের ভিপি প্রার্থী ইনি পর্যন্ত কেউ যার প্রেসার থেকে বাদ পড়ে নাই। এই মাস্তানের মাস্তানিকে জায়গা মতো বলতে আমার অন্য কিছু মনে করে না, মানে একটা প্রেসার দিয়ে ফেলেছেন যারা তারা হচ্ছেন তৃতীয় লিঙ্গের যৌনকর্মী, যারা পরিবাগে ভাসমান অবস্থায় ছিলেন। এবং তারা একটা ভিডিও করে দাবি করেছেন যে এবি জুবায়ের এবং তার সাথে যাদের সঙ্গে ছিলেন সিফাতুল্লাহ তসনিম, এই দুইজন মিলে ওইখানে গিয়ে কিছু একটা করেছেন গভীর রাতে। কি করেছেন সেটা এখন বলতে পারবো না, কারণ অনেকেই টেলিভিশনের মধ্যে এই ভিডিওটা দেখে থাকেন এবং ওই সাউন্ড আলা জিনিস আমি আসলে চালাতে পারবো না, আপনারা একটু কষ্ট করে খুঁজে দেখে নেবেন। তো সেই কাজ করেছেন এবং করার পরে টাকা দিতে চান নাই। এটা খুব একটা অস্বাভাবিক ব্যক্তিগতভাবে, সাধারণভাবে মনে হবে যে না ঠিক আছে, ক্যাডাররা তো আশেপাশের এলাকায় এই কাজগুলো করে এবং ফাও খাওয়া, বিভিন্ন ধরনের ফাও খাওয়া তাদের একটা অভ্যাস। তাহলে এটা নিয়ে আসলে প্রশ্নটা কেন, কথা হচ্ছে কেন? কিন্তু এই লোকজন মজা পাচ্ছে, আমি মজা পাচ্ছি না। কিন্তু আমাদের কাছে মনে হয় যে এই বিষয়টা ভিন্ন একটা কারণে আমাদের একটু আজকে আলোচনা করার প্রয়োজন আছে। প্রথমে আসলে আমি ভিডিওটা দেখে ভেবেছিলাম এআই। আমি ভেবেছি যে হয়তো তার মতো দেখতে, কারণ আমরা জানি প্রচুর ফেক নিউজ অনলাইনে থাকে, তার মতো দেখতে কাউকে হয়তো সাজিয়ে গুজে বা কিছু একটা ভিডিও ক্লিপকে অন্য একটা ভয়েস ওভার দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা গেল যে এআই নয়। তো দ্বিতীয়ত আমি ভাবলাম যে যেহেতু জামাত এবং জামাত জোটের যে নেতারা আছেন তারা এইসব ক্ষেত্রে সাধারণত বলে থাকেন যে দ্বিতীয় স্ত্রী মাত্র বিয়ে হয়েছে। তো আমি ভাবছিলাম যে হয়তো জুবায়ের এটাকে বলবেন যে আমার দ্বিতীয় স্ত্রী বা এরকম কিছু, কিন্তু পরে বুঝলাম যে লিঙ্গগত কারণে তার পক্ষে সেটা বলা সম্ভব হয় নাই। তিনি তৃতীয় যে কথাটা বলেছেন যে আসলে তারা সংবাদ সংগ্রহ করার জন্য সেই গভীর রাতে বা রাতের বেলা সেখানে গিয়েছিলেন। তার সঙ্গে যিনি গিয়েছিলেন তিনি একজন সাংবাদিক, তার নাম আবার বলি সিফাতুল্লাহ তসনিম সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন এবং সেখানে জুবায়ের তার সহযোগী হিসাবে বা তার বন্ধু হিসেবে গিয়েছিলেন। আমরা আগে এই বিষয়ে যে বক্তব্য তসনিমের সেটা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি সিফাতুল্লাহ তসনিম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস লাইফের শুরু থেকেই বিভিন্ন জাতীয় দৈনিকে ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে লেখালেখি করে আসছি এবং ভোরের বাংলা নিউজ অনলাইন পোর্টালে বিগত প্রায় 2 বছর ধরে ক্যাম্পাস করেসপন্ডেন্ট হিসেবে শিক্ষানবিশ সাংবাদিকতা করে আসছি। তো এই রিপোর্ট থেকে দেখা গেল যে এই তসনিম তিনি হচ্ছেন ভোরের বাংলা পত্রিকার একজন শিক্ষানবিশ ক্যাম্পাস প্রতিনিধি। মানে উনি এখনো ফাইনাল ক্যাম্পাস প্রতিনিধি হন নাই, এখনো শিক্ষানবিশ। ভোরের বাংলার মূল পত্রিকা, আমি জানি না এটা কি পত্রিকা, আমি এর আগে নাম শুনি না, আমি নিজে ভোরের কাগজে কাজ করেছি এক সময়। তো ভোরের বাংলার একটা অনলাইন পোর্টাল আছে, সেটার বিশ্ববিদ্যালয় আবার শিক্ষানবিশ প্রতিনিধি আছে এবং সেখানে এই তসনিম কাজ করেন। তো স্বাভাবিকভাবে আমরা যারা একসময় সাংবাদিকতা করেছি আমরা যেটা বুঝে থাকি যে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রতিনিধির কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংবাদ সংগ্রহ করা, ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা, শিক্ষকদের সুবিধা অসুবিধা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন স্ট্রাকচারাল প্রবলেম, এই সব নিয়েই সাধারণত এই সাংবাদিকরা বা অন্যান্য কালচারাল অনুষ্ঠান, বিভিন্ন যুব এবং তরুণ সংগঠনের বিভিন্ন নিউজ তারা কভার করে থাকেন। এই সব বাদ দিয়ে তারা কেন সেই বিশেষ লিঙ্গের লোকজনের খবর সংগ্রহ করতে গেলেন সেটা আমার মাথায় ঢুকে নেই। দ্বিতীয় হচ্ছে যে এই বিশেষ লিঙ্গের লোকজন কিন্তু ক্যাম্পাস এলাকায় না, এরা একেবারে ক্যাম্পাস পার হয়ে শাহবাগ পার হয়ে তারপরে পরিবাগ গিয়ে পরিবাগের একটা ওভারব্রিজের উপরে। তো ক্যাম্পাস থেকে এত দূরে তারা ক্যাম্পাসের খবর সংগ্রহ করতে কেন গেলেন সেটাও জানি না। দ্বিতীয় হচ্ছে এবি জুবায়ের আবার এটা নিয়ে একটা বক্তৃতা দিয়ে মানে তার বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে
তিনি যাওয়ার আগে পুলিশকে অবগত করে গিয়েছিলেন। আমরা যারা একসময় প্রচুর ক্যাম্পাসে ঘোরাঘুরি করেছি আমরা জানি যে শাহবাগ থানার পুলিশের আসলে খুব বেশি কাজ টাজ নাই, মানে এখানে তো এদের মূল কাজই হচ্ছে ক্যাম্পাস, এই ছাত্ররা নেতারা গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আবদার করে এটা মেটানো মানে এখানে যায় ধর, বিশেষ করে সরকারি সংগঠনে যারা থাকে এদের কথা বাকিদেরকে ধরা, এবং উদ্যানে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে গাঁজা এবং অন্যান্য যে ছোট পাপ যারা করে থাকে এদের উপর একটু মারধর পিটাপিটি করা, কিছু কিছু দুর্নীতিবাজ পুলিশ, সবার নাম সবাই বলবো না, বাট কিছু উপরে টুপুরে নেওয়া। তো তিনি নাকি পুলিশকে অবগত করে গিয়েছেন। আবার এই তার সহযোগী বন্ধু যিনি আবার এটা বলছেন না, তিনি আবার দেখলাম যে ফেসবুকের একটা লেখায় বলেছেন যে তারা যখন ওইখানে একটা ঝামেলা এবং বিপদে পড়ে গিয়েছিলেন তখন তারা পুলিশকে খবর দিয়েছেন এবং পুলিশ উদ্ধারকারী জাহাজ হামজা হিসেবে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। তো সবকিছু মিলিয়ে এখানে একটা ঢাকঢাক গুড়গুড় আছে। পরবর্তীতে দেখলাম যে এই আমাদের যে সাংবাদিক বন্ধু এখানে আছেন তিনি বললেন যে আরেকটা বড় তৃতীয়লিঙ্গের করা ভিডিও আছে, সেটার ক্লিপ দেখালেন। সেই ক্লিপ দেখে আসলে তেমন কিছু বুঝলাম না, মানে ওই ক্লিপে দেখা যাচ্ছে যে ওই তৃতীয়লিঙ্গে যিনি উনি শেষ পর্যন্ত বলছেন তাহলে আমরা নিয়ে পুলিশে চলেন, মানে হয়তো গরিব যৌনকর্মী তিনি চাচ্ছিলেন পুলিশের কাছে গিয়ে যদি কোনো আশ্রয় পাওয়া যায়, এবং সেটা তারা একটা করার চেষ্টা করছে। যাই হোক, ঘটনা কিছু একটা ঘটেছে অথবা কিছু একটা ঘটে নাই। আমরা যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়ানো উচিত, বিশ্ববিদ্যালয় এবং সাংবাদিক হিসাবে সাংবাদিকের পক্ষে দাঁড়ানো উচিত হিসাবে আমি মনে করছি জুবায়ের যে কথাটা বলেছেন এবং তার বন্ধু সাংবাদিক তসলিম যেটা বলছেন সেটার পক্ষে আমরা আছি, আমরা তাদের কথা বিশ্বাস করে নিয়েছি। তাহলে আজকের এই আলোচনার মূল কারণটা কি? আলোচনার কারণটা হচ্ছে যত আমরা বিশ্বাস করি না কেন তার মধ্যে বেশ কিছু কিন্তু রয়ে যাচ্ছে কারণ আমাদেরকে বুঝতে হবে যে উঠতি তরুণ তরুণী যারা আছেন, এখন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছেন বা মানে এই প্রজন্মের যারা আছেন, তারা এক ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। এদের একটা বিরাট এক্সপোজ হয়েছে ইন্টারনেটের কারণে, বিশ্বায়নের কারণে, এবং পরবর্তীতে তারা কিছু কনফিউজের কারণে একটা বড় সংখ্যক লোকজন এখানে যারা এসেছেন তারা কিন্তু কো এডুকেশনের মধ্য দিয়ে আসেন নাই, সহশিক্ষা পান নাই। এর একটা বড় অংশ মাদ্রাসা থেকে এসেছেন। মাদ্রাসায় আমরা জানি যে সহশিক্ষা নাই, এবং তাদের জন্য নারী পুরুষের যে স্বাভাবিক আচার আচরণ ব্যবস্থাটা এটা আসলে অনেকটা অস্বস্তিকর। আমি এদেরকে দোষ দিই না, কারণ তারা ছোটবেলা থেকে এটার মধ্যে দিয়ে আসেন নাই। বিশেষ করে মাদ্রাসা থেকে যারা এসেছেন তাদের তো কোনোই সুযোগ ছিল না, এবং উল্টো যারা একটু মাদ্রাসা নিয়ে খোঁজখবর নিয়ে থাকেন তারা অনেকেই জানেন যে মাদ্রাসা ব্যাপক সংখ্যক বিভিন্ন কারণে, যেহেতু ওইখানকার মাদ্রাসা শিক্ষকরা ওইভাবে প্রশিক্ষিত নন এবং বাচ্চারা ওইখানে ওভারনাইট থাকেন, অনেকেই বলাৎকারের শিকার হয়ে থাকেন। সো তাদের অনেকের মধ্যে এই ধরনের ট্রমাও থাকতে পারে। সবকিছু মিলিয়ে তাদের যে স্বাভাবিক যৌন সম্পর্ক, নরনারীর যে সম্পর্ক, যে আস্থার জায়গাটা, এটা তাদের মধ্যে তৈরি হয় না, এবং এই কারণে নানা বিকৃতি দেখা যায়। এই বিকৃতি যে শুধুমাত্র আমি বলবো না যে ওই হোয়াট আই মিন ওই ধরনের বিকৃতি না, এটা না, এর বাইরেও ধরেন স্বাভাবিকভাবে ছেলে মেয়েদের যে স্বাভাবিক সম্পর্ক এটা তাদের মধ্যে থাকছে না, এবং এটা না থাকার কারণে যেটা হচ্ছে অনেক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে শাহবাগে আপনারা রেগুলার দেখবেন এই যে হাদিমাদি ছিঁড়ে ফেল বলে যে স্লোগানগুলো দেওয়া হয়, এটা হচ্ছে একটা অবদমিত যৌন আকাঙ্ক্ষার জায়গা থেকে প্রজন্মের একটা জায়গায় যে মুখে অশ্লীল কথা বলতো, নারীদেরকে নিয়ে অহেতুক এবং নারী অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খুবই অবমাননাকর মন্তব্য করা, বক্তৃতায় বলা, নারীদেরকে অপমান করা, এই যে জায়গাটা তৈরি হয়েছে এটা কারণ হচ্ছে আমাদের এই প্রজন্মের একটা বড় সংখ্যক তরুণ, বিশেষ করে তরুণ এবং তরুণী যারা হয়তো কোনো কারণে তাদের শৈশব, কৈশোর এবং তারুণ্যে তাদের স্বাভাবিক বিকাশ প্রক্রিয়াটা হয় নাই। এই বিকাশ প্রক্রিয়াটাকে তারা ডিল করছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই, তারা ভালোভাবে ডিল করছেন, কিন্তু এখানে এক ধরনের সামাজিক গবেষণার প্রয়োজন আছে এবং সামাজিক হস্তক্ষেপের প্রয়োজন আছে। এই হস্তক্ষেপ যদি না হয়, আপনি শুধুমাত্র যে টিএসসিতে আমি দেখলাম একটা নারী কর্নার বানিয়ে একটা ঘুমটা টুমটা লাগিয়ে দেওয়া হয়েছে, ভালো, যারা অস্বস্তি বোধ করেন অন্যদের সামনে খেতে, এই যে বললাম এটা অস্বাভাবিক নয়, কিন্তু তাদের আপব্রিঙ্গিং এর জায়গার কারণে তারা হয়তো আরো তাদেরই বন্ধু বান্ধব যে ছাত্ররা আছেন বা অন্যদের সামনে খেতে অস্বস্তি ফিল করেন, তাদের জন্য টিএসসি ক্যাফেটেরিয়া একটা আলাদা ঘুমটা কেবিনের ব্যবস্থা করা হয়েছে, এটা ভালো। কিন্তু মূলত হচ্ছে গিয়ে এই তরুণ তরুণীদের এই মানসিক বিকাশ এবং স্বাভাবিক যে নরনারীর সম্পর্ক, এই জায়গাটা নিয়ে কাজ করার প্রয়োজন আছে। কাজ না করলে আমরা একটা বিকৃত, বিভিন্ন ধরনের বা অস্বাভাবিক, অস্বস্তিকর পরিবেশের একটা প্রজন্ম পেতে যাচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ে যারা আছেন, আমি জানি না জেন্ডার স্টাডিজের স্যার যারা আছেন বা সমাজ কল্যাণ বিভাগের যারা আছেন, তারা হয়তো এটাকে নিয়ে একটু গবেষণা করবেন, একটু উদ্যোগ নেবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাবো, ভিসি স্যার সহ অন্যদের কাছে, আমাদের ব্যাপক সাংস্কৃতিক পদক্ষেপ নেওয়া দরকার এটার পিছনে, এবং এর বাইরেও এক ধরনের সচেতনতা তৈরি করার প্রয়োজন আছে। তারপরে যৌন, যেটাকে আমরা বলি যে কি বলা যায়,
যৌন জ্ঞান দেওয়ার ব্যাপার আছে, স্বাস্থ্য মানে অনেক ধরনের বিকৃতি থেকে যাতে আমাদের তরুণ তরুণীরা রক্ষা পান এবং যাতে করে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কের মধ্য দিয়ে এই প্রজন্মকে গড়ে তুলতে পারি। এটাই হচ্ছিল মূল কথা এখানে বলার। আমি ব্যক্তিগতভাবে এবি জুবাইরের পক্ষে আছে। আমি জানি আপনারা অনেকেই খুব মজা পাচ্ছেন যে প্রেশার গ্রুপের নেতারা একটা প্রেশার দিয়েছে, বাট এটা আসলে তা নয়। এটা একটা গোটা সামাজিক সমস্যা এবং সেই সামাজিক সমস্যাকে আমাদেরকে সামাজিকভাবেই কি বলা যায় মোকাবেলা করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যেমন ধরেন এই জুবাইরের কথাটা আমি কেন বলছি, আমি এর আগে দেখেছি যে 9 মাস আগেও মানে তার এই তৃতীয় লিঙ্গ বা এই বিশেষ লিঙ্গের লোকজনের প্রতি একটা প্যাশন আছে বা একটা আগ্রহের জায়গা আছে। এটা স্বাভাবিক কিনা অস্বাভাবিক জানি না, হয়তো সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে সমাজ কল্যাণের জায়গা থেকেই আছে, বাট তার একটা খুব আগ্রহের জায়গা আছে। আমি 9 মাস আগে ফেস দ্য পিপল, খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল আপনারা জানেন, সেখানেও দেখলাম যে তিনি এই বিষয়ে প্রায় বিশেষজ্ঞ হিসাবে তার অভিজ্ঞতা বর্ণনা করছেন। তিনি বলছেন কিভাবে তিনি কাস্টমার ছদ্মবেশে টাকা দিয়ে সেখানে গিয়েছেন এবং এই বিশেষ শ্রেণীর লোকজনের সাথে বা যারা এই কি বলা যায় যৌনবৃত্তির সাথে আছেন তাদের সাথে তিনি কথা বললে আর খুব আগ্রহের জায়গা আছে। এই ক্লিপগুলো দেখানোর মানেটা হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার না। কিছু মানুষের মধ্যে এক ধরনের আগ্রহের জায়গা আছে, কৌতূহলের জায়গা আছে, কিন্তু এগুলোকে যদি আমরা রাইট চ্যানেলে পরিচালনা না করি, তাদেরকে যদি যথেষ্ট পরিমাণ তথ্য সহায়তা সাহায্য না করি, শিক্ষা দীক্ষায় দীক্ষিত না করি, তাহলে কিন্তু তাদের যে কোনো ব্যর্থতা দায়ভার সমাজ হিসাবে রাষ্ট্র হিসাবে আমাদের সকলকে নিতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যাতে করে তাদের একটা উদ্যোগ তাদের এই ছাত্রছাত্রীদেরকে সহায়তা করে এবং তাদের যারা ছাত্রছাত্রী নন তারাও কিন্তু পরোক্ষভাবে এটা থেকে উপকৃত হবেন। এই পুরো প্রজন্মকে এই সহায়তা করাটা আমাদের সকলের দায়িত্ব। সাংবাদিক হিসেবে আমরা যখন কোনো সরকারের ভালোর জন্যই তার ভুল ত্রুটিগুলো তুলে ধরি, প্রত্যেকটি সরকারই আমাদেরকে তার শত্রু মনে করে। এখন এই মুহূর্তে যে কথাগুলো বলবো সেই জায়গা থেকেও বিএনপি সরকার আমাকে শত্রু মনে করতে পারে, আমার বিরুদ্ধে অনেক ধরনের ব্যবস্থা নিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং একই সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর মাত্র কয়েক ঘন্টার সফরে যখন কিনা বাংলাদেশে আসতে যাচ্ছেন, আপনারা জানেন যে তিনি 29শে জুলাই বৃহস্পতিবার আসছেন, তার আসার ঠিক আগ মুহূর্তে একের পর এক অনেকগুলো ঘটনা ঘটে গেল। একটু সমীকরণগুলো মেলানোর আমাদের মনে হয় প্রয়োজন রয়েছে এবং সেই সমীকরণের মধ্য দিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে পারে, প্রধানমন্ত্রীর চেয়ারে আসলে কে রয়েছেন? তারেক রহমান রয়েছেন নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি রয়েছে? তারেক রহমানকে সামনে রেখে পেছন থেকে কারা খেলছে, কারা তাকে বিপদে ফেলতে চাইছে? আমি এক এক করে কয়েকটি ঘটনা বলি, হ্যাঁ, সংক্ষেপে। নাম্বার 1, যখন কিনা রাষ্ট্রপতি পদে বিএনপির শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন, ওর খাওয়া রাজনীতিবিদ হিসেবে যারা চিহ্নিত, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম উচ্চারিত হচ্ছে। এমনকি একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, যাকে কদিন আগে জাতিসংঘের স্থায়ী দূত হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার, সেই আইরিন খানের নাম উচ্চারিত হচ্ছে। তখন হঠাৎ করে আমরা দেখলাম যে ইত্তেফাকের মতো পত্রিকায় ডক্টর ইউনূসকে নিয়ে রাষ্ট্রপতি পদে তার সম্ভাবনা নিয়ে মোটামুটি বিশাল একটি রিপোর্ট করা হয়েছে এবং এটি নিঃসন্দেহে টেবিল স্টোরি। কিভাবে টেবিল স্টোরি আমি বলছি, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নামটি এইভাবে ছড়িয়ে দিচ্ছে কারা? ইত্তেফাক লিখছে, ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ ছাপিয়ে এই পদে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। কোথায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এলো? আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কয়েক মাস আগ পর্যন্ত, এবং আমি নিজেও সন্দেহ প্রকাশ করেছি যে তিনিও হতে পারেন বা তিনি হওয়ার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইত্তেফাকের এক অংশে বলা হচ্ছে যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খেয়াল করুন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির মতো আলংকারিক পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আসার পেছনে রয়েছে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক নিরপেক্ষতা। 2024 থেকে 2026 সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর বহির্বিশ্বে দেশে ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে তার মতো ব্যক্তিত্ব বড় ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন অনেকে। সেই অনেকেটা কে?
কোনো বিশ্লেষক, কোনো বিশেষজ্ঞের নাম তো এখানে কোট করা হয়নি। কারা এমনটা মনে করছেন? এই জন্য বলছিলাম টেবিল স্টোরি, নিশ্চয়ই এই স্টোরিটা কেউ করিয়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষ, বিএনপি তো নিজেই মনে করে না নিরপেক্ষ। বিএনপি তো সাম্প্রতিক সময় একাধিকবার বলেছে গণভোট ইস্যুতে, জুলাই সনদ ইস্যুতে, যে আমরা সবকিছু মেনে নিয়েছিলাম, তার কারণ ইলেকশন না দেওয়ার একটি গন্ধ পাওয়া যাচ্ছিল, ষড়যন্ত্র হচ্ছিল, আমরা মেনে নিতে বাধ্য হয়েছিলাম যাতে নির্বাচনটি সঠিক সময় হয়। তাহলে সেই ষড়যন্ত্রের মূলে কে ছিলেন? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসই তো নিরপেক্ষ নন। তিনি বিশেষ একটি গোষ্ঠীকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, মব রাজত্ব কায়েম করেছেন, দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো কাজ হয়নি তার 1.5 বছরে। তিনি আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এবং অর্থনৈতিকভাবে পুরো পঙ্গু করে দিয়ে গেছে। সে কথা এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা শুধু নয়, অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিএনপিও সেটি এখন বলতে বাধ্য হচ্ছে। তাহলে কেন ইউনূসের নাম এইভাবে ছড়িয়ে দেওয়ার একটি চেষ্টা, আলোচনায় নিয়ে আসার চেষ্টা, এবং বিএনপির শীর্ষ নেতৃত্বে রাজনীতিবিদ হিসেবে যারা রয়েছেন তাদের নিয়েও তো কোনো প্রশ্ন নেই। তাদেরকে ছাপিয়ে কেন ডক্টর ইউনূসের নাম আসবে, বা বিএনপি বা কেন তাকে রাষ্ট্রপতি পদে বসাবে? নাম্বার 2, একটু মেলান। শাপলা চত্বর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সেই অভিযোগপত্র নিয়ে যখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW তারা বিবৃতি দিল বুধবারই, যে তারা বলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক আইনি মানদণ্ড পূরণে ব্যর্থ হচ্ছে এবং শাপলা চত্বর হত্যা মামলায় যে অভিযোগপত্র দেওয়া হয়েছে সেটাকে কেন্দ্র করে বলছে যে এই ধরনের বিচারিক প্রক্রিয়া ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করতে পারে, আইনের শাসন দুর্বল করতে পারে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলার ঝুঁকি তৈরি করতে পারে। এই যে একটা স্ট্রং স্টেটমেন্ট তারা দিল, ঠিক তার পরপরই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে এই মামলায় আটক করা হলো। এবং যখন কিনা তিনি মঞ্চ 71-এর যেই ঘটনা ঘটেছিল, মব ক্রিয়েট করা হয়েছিল আমাদের উপরে, সেই মামলায় হাজিরা দিতে গেছেন, সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায়, সেইখানে তিনি সেই প্রসঙ্গে বলছিলেন যে আমি প্রয়োজন আত্মসমর্পণ করব রোববার বা 2-1 দিনের মধ্যে। তিনি আত্মসমর্পণ করবেন সেই ঘোষণা দিলেন তার আগেই, এবং হিউম্যান রাইটস ওয়াচ এরকম একটি স্ট্রং বিবৃতি দেওয়ার পরপরই তাকে আটক করা হলো। কেন? কারা করাচ্ছে এগুলো? এবার আসুন নাম্বার 3, হাইকোর্টের আপিল বিভাগ একটি আদেশ দিয়েছেন, পিলে চমকানোর মতো আদেশ। যখন শোন অ্যারেস্ট নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, যখন কারাগারে যারা আটক রয়েছেন তাদের জামিন হওয়ার পরেও জামিন দেওয়া হচ্ছে না, 2 দিন 4 দিন 5 দিন 20 দিন বসিয়ে রাখা হচ্ছে উইদাউট এনি কেস, কোনো ধরনের মামলা ছাড়া নতুন মামলা সাজিয়ে নাটক করা হবে, নতুন মামলা দেওয়া হবে এবং পরবর্তীতে মামলাগুলো দেওয়া হচ্ছে। এটি নিয়ে চারিদিকে যখন কথাবার্তা বলা হচ্ছে, মানবাধিকার কর্মী থেকে শুরু করে শীর্ষ আইনজীবীরা এটির প্রতিবাদ জানাচ্ছে, ঠিক সেই মুহূর্তে হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল মাত্র কয়েকদিন আগে যে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, এবং এ সংক্রান্ত একটি রুলও জারি করেছিল হাইকোর্ট। হাইকোর্টের এমন একটি মানবিক এবং আইনগতভাবে খুবই স্ট্রং একটি নির্দেশের বিপরীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ সেটা কি করলো? স্থগিত করলো। মানে এই যে স্থগিত করলো আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে, এই স্থগিতর বিষয়টিকে কেউ কোনোভাবে কোনো প্রকার ন্যূনতম যুক্তি দিয়ে কোনো ভালো দিক উল্লেখ করতে পারবেন? নিশ্চয় না, বরং এতে আরো সবাই আটকে উঠেছে এমন একটি বিষয় স্থগিত করার ক্ষেত্রে। তাই শুরু থেকেই বলছিলাম কাদের ইশারায় সবকিছু হচ্ছে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে প্রতিহিংসা রাজনীতি করতে চান না, তিনি একটা অন্যরকম বাংলাদেশ তৈরি করতে চান, তিনি বিচার ব্যবস্থাকে অনন্য মাত্রায় নিয়ে যেতে চান, মানবাধিকার ইস্যুতে কথা বলছেন, তার সামান্য অফিস যাতায়াতের পথে যাতে মানুষের ভোগান্তি না হয় সেই দিকেও খেয়াল রাখছেন। এত কথা বলার পর, এত কিছু করার পর এই যে বিতর্কিত শুধু নয়, মানবাধিকার বিরোধী
মানুষের মৌলিক অধিকার বিরোধী একের পর এক যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটি কারা করছে? বিএনপি কি বুঝতে পারছে? এবং এর দায় দায়িত্ব তো অবশ্যই পেছন থেকে যেই করুক না কেন, সব দায় দায়িত্ব তো তারেক রহমানের কাঁধে পড়বে, বিএনপি সরকারের কাঁধে পড়বে। বিএনপি কি এটুকু বুঝতে পারছে না? বিএনপি কি বুঝে এগুলো করছে তারা সরাসরি, নাকি না বুঝে কেউ প্রভাবিত, কারোর দ্বারা প্রভাবিত হয়ে এই ধরনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিচ্ছে অথবা সরকার নিচ্ছে? এতে করে যে জনক্ষোভের সৃষ্টি হবে সেটি কার বিরুদ্ধে যাবে? নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে। নিঃসন্দেহে এইটুকু বলতে পারি, তারেক রহমানকে সূক্ষ্ম চালে আটকে ফেলছে একটা দীর্ঘ গভীর কালো ছায়া। সেই ছায়াটিকে যদি বিএনপি চিনতে না পারে, খুব শীঘ্রই হয়তো বিএনপিকে অনেক বড় ধরনের মাসুল গুনতে হতে পারে, খেসারত দিতে হতে পারে। এটি আমার আশঙ্কা, বাদ বাকিটা আপনারা মিলিয়ে নিন।